ছাত্র বন্ধুরা, আজ আমরা ক্লাস 9-এ নিউটনের দ্বিতীয় গতিসূত্র ও তৃতীয় গতিসূত্র এই বিষয়ের উপর আলোচনা করব। আমরা আগের দিন নিউটনের প্রথম গতিসূত্র পড়েছি এবং সেখান থেকে দুটো বিষয় বলের সংজ্ঞা এবং জাতীয় ধর্ম সম্বন্ধে জেনেছি। তো আমরা দ্বিতীয় গতিসূত্র শুরু করব। আমরা প্রথম গতিসূত্র থেকে দেখেছি যে বাহ্যিক যে প্রভাব, যেটাকে আমরা বল বলে সংজ্ঞায়িত করেছি, সেই যে প্রভাব, সেই প্রভাব বস্তুর কী ঘটায়, বস্তুর গতিশীল বস্তুর ক্ষেত্রে তার গতি পরিবর্তন ঘটায়, আর স্থির বস্তুকে গতিশীল করে বা গতিশীল বস্তুকে স্থির করে। অর্থাৎ আমরা যদি বলি বা লক্ষ্য করি যে এই বল কি ঘটায় না, বস্তুর গতি অবস্থার পরিবর্তন ঘটায়। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, তাহলে যদি গতির অভিমুখে বল প্রয়োগ করি তাহলে সেক্ষেত্রে তার গতির পরিবর্তন হবে, অর্থাৎ গতিবেগ বাড়বে। আর যদি তার গতির বিপরীতে বল প্রয়োগ করি তাহলে তার গতিবেগ কমবে। অর্থাৎ গতির পরিবর্তনকে আমরা কি বলি? ত্বরণ বলি। গতির পরিবর্তনকে বলি ত্বরণ, যেটাকে আমরা এ দিয়ে চিহ্নিত করি। এবং এই ত্বরণের জন্য তাহলে কে দায়ী হলো? বাহ্যিক যে প্রভাব, সেটাকে বল বলি, অর্থাৎ বল, যেটাকে আমরা এফ অক্ষর দিয়ে লিখি। তা আমরা দেখেছি বা নিউটন লক্ষ্য করেছেন বা তিনি দেখেছেন যে এই বল এবং ত্বরণের সঙ্গে একটা পারস্পরিক সম্পর্ক রয়েছে। এই ত্বরণ, এক নম্বর, এই ত্বরণ বলের উপর কিভাবে নির্ভরশীল? এই ত্বরণ বলের উপরে সমানুপাতিক। কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ যদি বাড়ে তাহলে তার বেগ পরিবর্তনের হার, যেটাকে বলি, অর্থাৎ একটা গতিবেগ থেকে অন্য একটা গতিবেগে পরিবর্তিত হওয়ার যে হার, সেই হারটা বেশি হবে। অর্থাৎ বল বাড়লে ত্বরণ বাড়বে। আর এই 2 নম্বর হচ্ছে ত্বরণ সমানুপাতিক 1/m। কোনো বস্তুর ভর যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে ত্বরণ একই পরিমাণ, দুটো বস্তু, সামগ্রিক দুটো বস্তু যাদের ভর আলাদা আলাদা, কিন্তু তাদের উপরে যদি একই পরিমাণ বল প্রয়োগ করি, বলের পরিমাণ যদি এক হয়, দেখা যায় যে সেক্ষেত্রে যে বস্তুর ভর বেশি তার বেগ পরিবর্তনের হার কম, অর্থাৎ ত্বরণটা অপেক্ষাকৃত কম হবে। যার যার ভর বেশি তার ত্বরণ কম, যার ভর কম তার ত্বরণ বেশি, অর্থাৎ একই পরিমাণ বল প্রয়োগের ফলে। এই দুটো এই সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। এ সমানুপাতিক এফ, বল বাড়লে ত্বরণ বাড়বে। এ সমানুপাতিক এম, অর্থাৎ ভর বাড়লে ত্বরণ কমবে। এই যৌগিক ভেদ ভেদে এই যে সমানুপাতিক সম্পর্কটা, এই সম্পর্কটাকে আমরা যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী, আবার বলি যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী, এই সমানুপাতিক F/m এটা লিখতে পারি। এই সমানুপাতিক F/m। যৌগিক ভেদের নিয়ম তোমরা জানো সকলেই। কোনো একটা রাশি যদি দুটো রাশির সঙ্গে সমানুপাতিক থাকে তাহলে সেই মূল রাশিটা ওই অপর দুটো রাশির গুণফলের সঙ্গে সমানুপাতিক হবে, এবং সেক্ষেত্রেও তাই হয়েছে। এই সমানুপাতিকে f এবং এই সমানুপাতিক 1/m, অর্থাৎ a সমানুপাতিক f গুণিত 1/m, তার মানে f/m। এবং এই সমানুপাতিক চিহ্নটাকে তোলার জন্য a সমান k f/m, এটাকে যদি সহজ করে লিখি বা তাহলে f, আচ্ছা তার আগে একটু সহজ করে নিই। আচ্ছা এখানে এ থাক, এটাকে একটুখানি এই করে নিই, a সমানুপাতিক k fm। তার আগে একটুখানি সহজ করে নিই, এটা মুছে দিলাম, একটুখানি সহজ করে নিই। গুণ করে নিয়ে am সমানুপাতিক f, ঘুরিয়ে লিখি f সমানুপাতিক am, f সমান k am। এক্ষেত্রে ধ্রুবকটাকে আমরা k দিয়ে গুণ করলাম। এই সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে আমরা একটা ধ্রুবক k দিয়ে গুণ করলাম। তাহলে f সমানুপাতিক am, ঠিক আছে, এবং এখানে k দিয়ে গুণ করলাম। আমরা এই k এর মান নির্ণয় করব। আমরা এই k এর মান নির্ণয় করার ক্ষেত্রে একটা সংজ্ঞা দেব, একক বল। একক বল, একক বল কাকে বলে? একক বলের সংজ্ঞা, যদি এক্ষেত্রে m = 1, অর্থাৎ একক ভরের কোনো বস্তুর a = 1, অর্থাৎ একক ত্বরণ তৈরি করতে যে বল প্রয়োজন তাকে কি বলা হয়? তাকে একক বল বলে।
একক বল বলে, অর্থাৎ এক্ষেত্রে এফ ইকুয়াল টু কি হবে 1। একক বল কাকে বললাম না, একক ভরের বস্তু একক ত্বরণ উৎপন্ন করতে যে বলের প্রয়োজন তাকে একক বল বলে, এবং সেক্ষেত্রে এফ ইকুয়াল টু 1। তাহলে এই সম্পর্কে F1 A1 এবং M1 বসালে কে ইকুয়াল টু কি হয় 1, অর্থাৎ একক বলের ধারণা থেকে আমরা দেখতে পাচ্ছি কে ইকুয়াল টু 1, এবং এক্ষেত্রে সম্পর্কটা তাহলে কি হলো F ইকুয়াল টু M ইন্টু A। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র এবং তার গাণিতিক রূপ। প্রথম গতিসূত্র থেকে যেমন আমরা বলের সংজ্ঞা পেয়ে থাকি, দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা তেমনি বলের পরিমাপ পেয়ে থাকি, অর্থাৎ বলের মানটাকে আমরা নির্ণয় করতে পারি। তাহলে বল সমান ভর ইন্টু ত্বরণ, এটা হলো নিউটনের দ্বিতীয় গতিসূত্র এবং তার গাণিতিক রূপ আমরা দেখতে পেলাম। তাহলে এখানে যেটা জানলাম নিউটনের গতিসূত্র গাণিতিক রূপটা, এবং সেক্ষেত্রে একক বলের একটা সংজ্ঞা পেলাম, এবং সেই একক বলের সংজ্ঞা থেকে যে ধ্রুবক, এই ধ্রুবকটাকে লিখেছিলাম কে হচ্ছে ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক, কে সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো আমাদের দ্বিতীয় গতিসূত্রটা বললাম, তাহলে বল বা ভাষা দিয়ে যেগুলো লিখি বল সমান ভর ইন্টু ত্বরণ, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ। আমরা দ্বিতীয় গতিসূত্র থেকে কিন্তু প্রথম গতিসূত্রে চলে যেতে পারি, আমরা পরে আলোচনায় চলে যাব। সেটা হচ্ছে যে দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্র। প্রথম গতিসূত্রের ব্যাখ্যা দিতে পারি আমরা। দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের ব্যাখ্যা দিতে পারি আমরা। দ্বিতীয় গতিসূত্রটা কি, F ইকুয়াল টু M ইন্টু A। এটা হচ্ছে ত্বরণ মানে হচ্ছে বেগ পরিবর্তনের হার। আমরা বেগ পরিবর্তন বলতে কি বুঝি গণিতের ভাষায়, A ইকুয়াল টু একটা বস্তু যার প্রাথমিক বেগ u, অন্তিম বেগ v, এবং এই বেগ পরিবর্তন যদি t সময় হয়ে থাকে তাহলে ত্বরণ, যেটাকে বেগ পরিবর্তনের হার বলে, A সমান v মাইনাস e বাই t। আমরা ত্বরণের সংজ্ঞা থেকে জানি। এখন যদি আমরা কিভাবে যাবো দেখো, প্রথম গতিসূত্রে যদি বাহ্যিক বল F ইকুয়াল টু 0 হয়, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি M A ইকুয়াল টু 0, M নট ইকুয়াল টু 0, তার মানে কি A ইকুয়াল টু 0। তাহলে বাহ্যিক বল যদি 0 হয়, F ইকুয়াল টু বাহ্যিক বল যদি 0 হয়, তাহলে M A ইকুয়াল টু কি 0। কিন্তু কোনো বস্তুর ভর শূন্য হতে পারে না, তাহলে সেক্ষেত্রে A ইকুয়াল টু 0। এর দুটো অর্থ হয়, সেটা হচ্ছে যে A ইকুয়াল টু 0 মানে কি, আমরা আগের যে সম্পর্ক এর সংজ্ঞা থেকে জানি v মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু 0, যার অর্থ হচ্ছে v মাইনাস ইউ সমান 0, যার অর্থ হচ্ছে v সমান ইউ। এই কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ হচ্ছে প্রাথমিক বেগ অন্তিম বেগের সঙ্গে সমান। অর্থাৎ বাহ্যিক বল যদি শূন্য হয়, কোনো বস্তুর প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ সমান, অর্থাৎ বস্তুটা যে বেগে চলছিল আজীবন সেই বেগ বজায় রেখে সরলরেখা বরাবর চলতে থাকবে। এটা প্রথম গতিসূত্রের একটা অংশ। আবার যদি u ইকুয়াল টু 0 হয়, তাহলে v ইকুয়াল টু 0, অর্থাৎ যে বস্তু স্থির, এটা স্থির বস্তু, যে বস্তু স্থির তার বেগের কোনো পরিবর্তন হবে না সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে। তাহলে স্থির বস্তু চিরকাল কি থাকবে, স্থির থাকবে। আর গতিশীল বস্তু তার প্রাথমিক অন্তিম বেগ সমান, অর্থাৎ সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। অর্থাৎ দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের ব্যাখ্যা যদি বলে, তাহলে দ্বিতীয় গতিসূত্র লিখে ফেলতে হবে, সেখানে ত্বরণের যে সম্পর্ক সেটা লিখতে হবে, বাহ্যিক বল শূন্য করে এই সম্পর্ক। এটা বোঝায় যে বাইরে থেকে বল প্রযুক্ত না করলে এটা হচ্ছে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর এটা হচ্ছে গতিশীল বস্তু সমবেগে সরলরেখা বরাবর দীর্ঘকাল চলতে থাকবে। ঠিক আছে, এরপরে যে অংশটা বলবো সেটা এইখানে লিখি, সেটা হচ্ছে জাড্ডই ভরি জাড্ডের পরিমাপ, ভরি জাড্ডের পরিমাপক। অর্থাৎ কোনো বস্তু জাড্য বলতে বুঝি যে স্থিতিজাড্য গতিজাড্য, এই দুটো জিনিস আমরা জেনেছি। ঠিক আছে, স্থিতিজাড্য এবং গতিজাড্য আমরা এই দুটো জেনেছি। তা ভরি জাড্ডের পরিমাপক এটা আমরা ব্যাখ্যা করব। আমরা প্রথম গতিসূত্র থেকে যদি লিখি, দেখো
আমরা দ্বিতীয় গতি সূত্র থেকে আমরা কি লিখব, F ইজিক্যাল টু A ইন্টু M। ঠিক আছে, আমরা ত্বরণকে লিখতে পারি A ইজিক্যাল টু F বাই M। সাপোজ ধরে যাক দুটো আলাদা ভরের বস্তু, তাদের প্রত্যেকটির উপরে একই পরিমাণ বল প্রযুক্ত করা হলো। দুটো আলাদা ভরের বস্তু, M1 ভরের বস্তু, তার উপর F বল প্রয়োগ করলে ত্বরণ হলো A1, আর M2 ভরের বস্তু, তার উপরও F বল প্রয়োগ করলে ত্বরণ হলো A2। বুঝে নিলে? M1 ভরের বস্তু, তার উপর F বল দিয়েছি, ত্বরণ হচ্ছে A1। M2 ভরের বস্তু, F বল দিয়েছি, একই বল, ত্বরণ হচ্ছে A2। তাহলে আমরা কি লিখতে পারি, A1 সমান লিখতে পারি F বাই M1, A2 সমান হচ্ছে F বাই M2। এবং এই সম্পর্ক থেকে দেখো, বল যদি সমান হয়, তাহলে যার বল যদি সমান হয়, যার ভর বেশি তার ত্বরণ কি হবে, কম হবে। এইভাবে ব্যাখ্যা করতে পারি, যার ভর বেশি তার ত্বরণ কম। অর্থাৎ তাকে গতিশীল করতে গেলে কি হবে, তাকে গতিশীল করাটা সহজ হবে না। আবার যদি সে গতিশীল থাকে, তাকে বাধা দিয়ে স্থির করার ক্ষেত্রেও সেই স্থির করাটা কঠিন হবে। ভর বেশি হলে ত্বরণ কম। আচ্ছা, এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে করি, এটা যদি অনুপাত করে দিই, অনুপাত এটা 1 আর এটা যদি 2 ধরে লিখি, তাহলে 1/2 করে যদি করি, তাহলে A1 A2 সমান M2/M1। এর অর্থ হচ্ছে A সমানুপাতিক 1/m। আমি আগে আলোচনায় বলে গেছি, অর্থাৎ আমরা যখন নিউটনের দ্বিতীয় গতিসূত্র আলোচনা করেছি তখন লিখেছি ত্বরণ সমানুপাতিক 1/m, অর্থাৎ ভরের উপরে ত্বরণ নির্ভরশীল। এটা থেকে বলতে পারি যে ভর যার বেশি তার ত্বরণ কম। অর্থাৎ একই পরিমাণ বল প্রয়োগ করলে, একই পরিমাণ বল, দুটো অসমভরের বস্তু যদি একই পরিমাণ বল প্রয়োগ করি, তাহলে যার ভর কম তার ত্বরণ বেশি, আর যার ভর বেশি তার ত্বরণ কম। অর্থাৎ যার ভর বেশি তার বেগ পরিবর্তন করাটা কঠিন। একই বল দিয়েছি, ভর বেশি, ত্বরণ কম হবে, অর্থাৎ তার বেগ পরিবর্তন ঘটানোটা কিন্তু সহজ হবে না। অর্থাৎ এক্ষেত্রে তাহলে কি হলো, ভরই জাডের পরিমাপক। অর্থাৎ তার স্থিতিশীল অবস্থা থেকে গতিশীল বা গতিশীল অবস্থা থেকে স্থিতিশীল করার ব্যাপারটা কিন্তু এই ভরের উপরে নির্ভর করে। ভর বাড়লে ত্বরণ কমবে। এই ত্বরণ বাড়া কমার ব্যাপারটা কিন্তু জাড্যকে সূচিত করে বা জাড্যকে নির্দেশিত করে। ঠিক আছে, তাহলে এই বিষয়টা কিন্তু ওই দ্বিতীয় গতিসূত্র থেকে ব্যাখ্যা করতে হবে। আমি একটা প্রশ্ন দিয়েছিলাম প্রথমে, সেটা কিন্তু এখান থেকেই তোমরা ব্যাখ্যাটা করবে, বইটাও একটু ফলো করে নেবে। ঠিক আছে, মোটামুটি এইটুকুনি। এরপরে চলে যাবো আমরা বলের সংজ্ঞা। বলের সংজ্ঞায় চলে যাব। বলের সংজ্ঞা, বলের দুটো একক আছে। বল, ফোর্স যেটাকে আমরা বলি, বলের দুটি একক, একটা হচ্ছে পরম একক, বলের একক পরম একক, আর একটা হচ্ছে বলা হয় অভিকর্ষীয় একক, সেটা বলছি। পরম একক সিজিএস, সেটাকে হচ্ছে ডাইন, আর এসআই একক হচ্ছে বা এমকেএস যেটাকে বলি, সেটা হচ্ছে নিউটন। ঠিক আছে, এই দুটো একক। এক ডাইন বলতে কি বুঝবো? এক ডাইন খুব সহজ। আমরা যদি দ্বিতীয় গতি সূত্রটাকে লক্ষ্য করি, F = ma, একক ভরের কোনো বস্তু, যেহেতু সিজিএস পদ্ধতির কথা বলেছি, এক ডাইন মানে হচ্ছে এক ডাইন কাকে বলবো না, 1 গ্রাম ভরের বস্তু, ঠিক আছে, 1 সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে যে বলের প্রয়োজন তাকে বলে এক ডাইন, তাকে এক ডাইন বল বলে। তাহলে 1 গ্রাম ভরের বস্তুর 1 সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন করতে যে বলের প্রয়োজন তাকে বলা এক ডাইন। তাহলে 1 নিউটন কাকে বলা হবে? অনুরূপভাবে 1 কিলোগ্রাম ভরের বস্তুর 1 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার, 1 নিউটন কাকে বলবো না, 1 কেজি ভরের বস্তুর 1 মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার
ত্বরণ উৎপন্ন করতে যে বলের প্রয়োজন, ত্বরণ উৎপন্ন করতে যে বলের প্রয়োজন হয়, করতে যে বলের প্রয়োজন হয়, প্রয়োজন তাকে 1 নিউটন বলা হয়। তাহলে আমরা ডাই নিউটন পেলাম, এর মধ্যে একটা সম্পর্ক আছে, 1 নিউটনের সঙ্গে 1 ডাইনের যে সম্পর্ক আমি লিখে দিচ্ছি, সেটা তোমরা আমাকে করে পাঠাবে, আমি পরবর্তী ক্ষেত্রে প্রশ্ন হিসেবে পাঠাবো। 1 নিউটন এর সঙ্গে একটা ডাইনের সম্পর্ক আছে। তাহলে এটা গ্রাম, 1 গ্রাম, এটা 1 গ্রাম ভরের বস্তু, 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ উৎপন্ন করতে যে বলের প্রয়োজন তাকে 1 ডাইন বলে। 1 নিউটন সমান 10⁵ ডাইন। এটা তোমরা প্রুফ করবে, প্রমাণ করো, এটা করবে তোমরা, ঠিক আছে। বলে আরেকটা একক আছে, সেটাকে বলে অভিকর্ষীয় একক। বলে আরেকটা একক যেটাকে বলা হয় অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় একক সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক বলে। আরেকটা একক হচ্ছে, এটা পরম একক 1, আর 2 নম্বর হচ্ছে অভিকর্ষীয় একক। একক সেটা কি না 1 গ্রাম ভার, গ্রাম ভার যেটা সিজিএস একক। সিজিএস একক 1 গ্রাম ভার বলতে কি বুঝবো? 1 গ্রাম ভার মানে, কালিটা কম সরছে, 1 গ্রাম ভার মানে হচ্ছে 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী, 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে বা যে বলে টানে, ঠিক আছে, সেই বলকে বলা হবে 1 গ্রাম ভার। 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাকে 1 গ্রাম ভার, 1 গ্রাম ভার বলে। 1 গ্রাম ভারের সঙ্গে একটা ডাইনের সম্পর্ক আছে। 1 গ্রাম ভার মানে 1 গ্রাম ভার সমান 1 × g ডাইন। 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী কি বলে টানে? m × g। m ভরের বস্তুকে পৃথিবী কোন বলে টানে? m ভরের বস্তুকে পৃথিবী mg ভরে টানে, mg বলে টানে। তাহলে 1 গ্রাম ভরের বস্তুকে কত বলে টানবে? 1 × g ডাইন বলে টানবে। তাহলে এবং g হচ্ছে অভিকর্ষীয় একক এবং তার মান হচ্ছে কত? 981। তাহলে 1 × 981, 981 ডাইন। তাহলে 1 গ্রাম ভার মানে হচ্ছে 981 ডাইন। সিমিলারলি 1 কিলোগ্রাম ভার, কিলোগ্রাম ভার সমান 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে, পৃথিবী একই রকম ভাবে পৃথিবী যে বলে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাকে কি বলে? তাকে 1 কেজি ভার বলে। 1 কেজি ভার সমান কত? 1 কেজি ভার সমান হচ্ছে 1 × g নিউটন। এসআই পদ্ধতি। g এর মান কত? 9.8 × 1, এটা 9.8 নিউটন। তাহলে 1 কেজি ভার মানে 9.8 নিউটন, ঠিক আছে। এটা হচ্ছে বলের অভিকর্ষীয় একক। এরপরে আমরা যেটা চলে যাব, তাহলে এই এককগুলো মনে রাখতে হবে। একটা যে পরম একক, আর একটা হচ্ছে অভিকর্ষীয়। পরম একক, অভিকর্ষীয় একক, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব বিভিন্ন ধরনের বল, বিভিন্ন ধরনের ফোর্স। আমাদের চারদিকে যতটা ধরনের আমরা বল দেখে থাকি, সেই বলগুলোর প্রকারভেদ। আমরা আমাদের চারদিকে যে বলগুলো দেখে থাকি, সেই বলগুলোর প্রকারভেদ। আচ্ছা, তার আগে আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রটা জেনে নিই। সেই বলে যাওয়ার আগে নিউটনের তৃতীয় গতিসূত্র। আচ্ছা, নিউটনের তৃতীয় গতিসূত্র।
সিম্পল, তোমরা সকলেই হয়তো জানো কম বেশি। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। লিখে দিই, প্রত্যেক ক্রিয়ারই সমান ও প্রতিক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। সাপোজ আমরা যদি একটা দেয়ালেতে হাত দিয়ে ঘুষি মারি, আমরা কি অনুভব করি? আমরা হাতের উপর ব্যথা অনুভব করি। কারণটা কি? না, কারণটা হচ্ছে প্রতিক্রিয়া, ক্রিয়া এবং প্রতিক্রিয়া। আমরা হাত দিয়ে দেয়ালের উপর যখন আঘাত করি তো সেটা হয় ক্রিয়া। উল্টো দিকে হাতের উপরে দেয়াল একটা প্রতিক্রিয়া বল ফিরিয়ে দেয়, যেটার জন্য আমাদের হাতের উপরও বল প্রযুক্ত হয় এবং সেই জন্য আমরা ব্যথা অনুভব করি। তাহলে প্রত্যেক ক্রিয়ার এই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রতিক্রিয়া আছে, সেটা আছে, এটা হচ্ছে উদাহরণ। প্রতিক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তো আমরা এই ক্রিয়া প্রতিক্রিয়া জনিত বিভিন্ন ধরনের উদাহরণের কথা দেখে থাকি। আমরা যখন একটা উদাহরণ দিয়ে বলি, আমরা যখন নৌকো থেকে লাফ দিই তখন দেখি যে লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে নৌকোটা পিছিয়ে যায়। এর কারণ কি? না, এর কারণ হচ্ছে আমরা যখন লাফ দিই তখন নৌকোর উপর বল প্রয়োগ করি, যার জন্য নৌকোটা পিছিয়ে যায়, আর প্রতিক্রিয়া বল আমাদের পায়ের দিকে ঠেলে দেয়। আমরা যখন হাঁটতে থাকি বা চলতে থাকি তখন আমরা পায়ে করে তীর্যকভাবে মাটির উপর বল প্রয়োগ করি এবং সেই বলের প্রতিক্রিয়া বল আমাদেরকে কিন্তু সামনের দিকে এগিয়ে দেয়। এরকম ধরনের অসংখ্য উদাহরণ রয়েছে এই নিউটনের তৃতীয় গতিসূত্র সংক্রান্ত। তা এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া, এই ক্রিয়া প্রতিক্রিয়া সংক্রান্ত কতগুলো বিষয় মনে রাখতে হবে। ক্রিয়া ও প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া সংক্রান্ত কিছু বিষয়, ক্রিয়া প্রতিক্রিয়া সংক্রান্ত কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যখন কোনো বস্তুর উপর ক্রিয়া হয় তখন ক্রিয়াকাল এবং প্রতিক্রিয়াকাল সমান। অর্থাৎ আমরা ক্রিয়া এবং প্রতিক্রিয়া, অর্থাৎ দেয়ালের উপর যখন ঘুষি মারলাম, যে সময় ধরে প্রযুক্ত হলো বলটা, একই সময় ধরে দেয়ালও কিন্তু আমাদের হাতের উপরে প্রতিক্রিয়া বল ফিরিয়ে দেয়। অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়ার প্রয়োগকাল হচ্ছে সমান। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর প্রযুক্ত হয় না। ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর প্রযুক্ত হয় না। অর্থাৎ উদাহরণটা এরকম, যে নৌকো থেকে লাফ দেওয়ার ব্যাপারটা যদি বলি, যে যখন আমরা নৌকো থেকে লাফ দিই তখন নৌকোর উপর ক্রিয়া প্রযুক্ত হয় আর প্রতিক্রিয়াটা উপযুক্ত হয় কিন্তু আমাদের পায়ের উপরে, যার জন্য আমরা লাফিয়ে আর দিকে ছুটে আসি। কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া যদি একই বস্তু সংগতির মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে কিন্তু এক্ষেত্রে মোট ক্রিয়া প্রতিক্রিয়া যেহেতু মোট বলটা শূন্য হতো, সেক্ষেত্রে বস্তুর গতি বা গতির স্মরণের কোনো পরিবর্তন হতো না। সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বলি, যদি আমরা একটা চেয়ারে বসে চেয়ারটাকে তোলার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আমরা কি চেয়ারটাকে তুলতে পারবো? কারণ ব্যাখ্যা করতে বলবে। যদি আমরা বাসের ভিতর দাঁড়িয়ে বাসটাকে ঠেলার চেষ্টা করি, আমরা কি বাসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো? এর ব্যাখ্যাও তোমরা করবে। এই দুটো জিনিস বললাম। তাহলে চেয়ারে বসে চেয়ারটাকে আমি যদি উপরের দিকে তোলার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে কি সেটা তোলা সম্ভব? বাসের মধ্যে দাঁড়িয়ে থেকে বাসকে যদি বাসের উপরে উঠে গেলাম, বাসের ড্রাইভার যেখানে বসে সেটা ধরে ঠেলতে শুরু করলাম, তাহলে সেখানে কি সেক্ষেত্রে কি তাকে ঠেলে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব? সম্ভব নয়। তাহলে দ্বিতীয় যেটা বললাম, ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই বস্তুর উপর প্রযুক্ত, একই বস্তু সংগতির উপর প্রযুক্ত হয় না। মোটামুটি এই দুটো বিষয়, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া কাল সমান এবং 2 নম্বর হচ্ছে যে ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপর প্রযুক্ত হয় না। আর যদি প্রযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে বস্তুর গতীয় স্মরণ হওয়া সম্ভব নয়। যে দুটো উদাহরণ বললাম, বাসের ভিতর দাঁড়িয়ে এবং ওই চেয়ারের উপর বসে চেয়ারটাকে তোলা, এখানে ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তু সংগতির মধ্যেই ক্রিয়াশীল থাকার জন্য, তাই চেয়ারটাকে টেনে তোলানো যায় না, বা বাসের মধ্যে দাঁড়িয়ে বাসটাকে ঠেললে বাসটাকে গতিশীল করা যায় না। তা এইগুলো হলো নিউটনের তৃতীয় গতিসূত্র। তাহলে তৃতীয় গতিসূত্রের সূত্রটা জানতে হবে এবং সেক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাপারটা বুঝে নিতে হবে এবং সেক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়া সংক্রান্ত যে দুটো বিষয়ের কথা বললাম এই দুটো বিষয় মাথায় রাখতে হবে এবং এখান থেকে ছোট প্রশ্ন এবং ব্যাখ্যামূলক প্রশ্ন আসবে। চলে যাব বিভিন্ন ধরনের বল।
এরপরে যে আলোচ্য বিষয় বিভিন্ন বিভিন্ন ধরনের বল। বিভিন্ন ধরনের বলের মধ্যে এক হচ্ছে স্পর্শজনিত বল। স্পর্শজনিত বল মানে একটা বস্তু আরেকটা বস্তুর সংস্পর্শে থেকে একজন আরেকজনের উপর যে বল প্রয়োগ করে সেটাকে আমরা বলি স্পর্শজনিত বল। যেমন ঘর্ষণ বল, যখন একটা বস্তু আরেকটা বস্তুর উপর দিয়ে গতিশীল হওয়ার চেষ্টা করে তখন কোন একটি মানে উভয় তল একে অপরকে কি করে, তার গতির বিরুদ্ধে বাধা প্রদান করে। তা সেই বলটা হচ্ছে ঘর্ষণ বল। এটা একটা স্পর্শজনিত বল। ধাক্কা, কোনো বস্তুর উপর যদি আমরা ধাক্কা প্রয়োগ করি তাহলে সেই বলটাও কিন্তু ক্রিয়া স্পর্শজনিত বল। ধাক্কা দিলাম একটা বস্তুর উপরে, সেটাও স্পর্শজনিত বল। টান, একটা বস্তুকে যদি আমরা একটা দড়ি দিয়ে টানতে থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু যে বল ক্রিয়া করবে সেটাও কিন্তু একটা স্পর্শজনিত বল। লম্ব প্রতিক্রিয়া, ধরো আমরা মেঝের উপর দাঁড়িয়ে আছি, এক্ষেত্রে মেঝে আমাদের উপর একটা বল প্রয়োগ করছে, সেই যে বল সেটা হচ্ছে এই স্পর্শজনিত বল। আর একটা হচ্ছে ক্ষেত্রজনিত বল, ফিল্ড ফোর্স যেটাকে বলা হয় ইংরেজিতে, ক্ষেত্রজনিত বল। ক্ষেত্র, তাহলে এই উদাহরণগুলো কি হলো? ঘর্ষণ বল, টান, ধাক্কা আর লম্ব প্রতিক্রিয়া। আর ক্ষেত্রজনিত ফল চৌম্বক বল, তড়িৎ-আকর্ষণ বল, আর অভিকর্ষজ বল। পৃথিবীর যে টান সেটা অভিকর্ষজ বল। তড়িৎ আকর্ষণ বল দুটো সমধর্মী আধান, আকর্ষণ আর বিকর্ষণ, তড়িৎ আকর্ষণ বল দুটো সমধর্মী বা বিপরীতধর্মী আধানের মধ্যে যে বল সেটা তড়িৎ আকর্ষণ বল। চৌম্বক বল দুটো সমমেরু বা বিপরীত মেরুর মধ্যে যে বল সেটা হচ্ছে চৌম্বক বল। এগুলো ক্ষেত্রজনিত বল এবং এগুলো সম্বন্ধে তোমরা অল্প বিস্তর জেনে নেবে, বইটা একটু দেখে নেবে। এগুলো সংজ্ঞাগুলো বলার কিছু নেই, এগুলো একটু জেনে নিতে হবে। এই দু ধরনের বলের কথা বললাম, স্পর্শজনিত বল এবং ক্ষেত্রজনিত বল, এটাকে বলে ফিল্ড ফোর্স। ক্ষেত্রজনিত বলকে বলা হয় ফিল্ড ফোর্স। তিন ধরনের বল আমরা এখানে দেখলাম। আমরা চলে যাব আরো দুটো বিষয় যেটাকে বলা হয়, যে দুটো বিষয় হলো সংক্ষেপে সেরে নেব। দুটো বিষয় সেটা হচ্ছে এই বল সংক্রান্তই, ঘাত বল আর বলের ঘাত। বলের ঘাত কাকে বলে? বলের ঘাত হচ্ছে কোনো বস্তুর উপর যদি কিছু সময় ধরে বল প্রযুক্ত হয় তখন সেই প্রযুক্ত বলের মান এবং যে সময় ধরে বলটা প্রযুক্ত হলো তাদের যে গুণফল সেটাকে আমরা বলে থাকি সাধারণত বলের ঘাত। তাহলে আবার কি বললাম, কোনো বস্তুর উপর কিছু সময় ধরে যদি বল প্রযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে বল এবং যে প্রয়োগ কাল যে সময় ধরে প্রযুক্ত হলো তার যে গুণফল, সেই গুণফলটা কি বলা হয়? বলের ঘাত। বলের ঘাত সমান বল ইন্টু সময়। সময় মানে প্রয়োগকালের সময়, যে সময় ধরে বলটা প্রযুক্ত হলো, অর্থাৎ সংক্ষেপে বলা হয় F ইন্টু টি। আমরা যদি এটাকে ভেঙে ফেলতে চাই তাহলে কি হবে? F মানে কি আমরা জানি, M ইন্টু A ইন্টু টি। A মানে V মাইনাস ইউ বাই টি ইন্টু টি। যে সময় ধরে বল প্রযুক্ত হবে সেই সময় কিন্তু বস্তুর বেগের পরিবর্তন হবে, অর্থাৎ বস্তুটা যদি প্রাথমিক অবস্থায় ইউ বেগে থাকে এবং টি সময় পরে যদি ভি বেগ হয় তাহলে বেগের পরিবর্তন, যেটাকে ত্বরণ বলা হয়, এটা গুণ হিসেবে আছে। এম, এই টি কেটে গেল, তাহলে এম ভি মাইনাস ইউ, তার মানে এম ভি মাইনাস এম ইউ। অর্থাৎ বলের ঘাত আর কিছুই নয়, বলের ঘাত হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তন নির্দেশ করে। এম ভি মাইনাস এম ইউ, বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তন নির্দেশ করে এবং এর মাত্রা বা একক, ভরবেগের যে একক সেই ভরবেগের এককের সঙ্গে সমান। ভরবেগ নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা চলে যাব বলের ঘাত বল। এটা ভালো করে শুনে নাও। ঘাত বল হচ্ছে একটা বৃহৎ মানের বল। যদি কোনো বস্তুর উপর অল্প সময় ধরে প্রযুক্ত হয় তখন সেই বলের প্রভাবে বস্তুর ভরবেগের হিউজ পরিবর্তন ঘটে, কিন্তু যে সময় ধরে বস্তুটার উপর
বল প্রযুক্ত হলো সেই সময়ে বস্তুর খুব একটা স্মরণের পরিবর্তন হয় না, তখন সেই বলটাকে বলা হয় ঘাত বল। আবার বলি, কোনো বস্তুর উপর যদি বৃহৎ মানের বল খুব অল্প সময়ের জন্য প্রযুক্ত হয়, তখন সেই বলের প্রভাবে বস্তুর ভরবেগের ব্যাপক পরিবর্তন ঘটে, এবং যে সময় ধরে বলটা প্রযুক্ত হলে সেই সময় কিন্তু বস্তুর যে স্মরণ, সেই স্মরণে খুব একটা পরিবর্তন হয় না, তখন সেই বলটাকে বলা হয় ঘাত বল। ঘাত বল আর কিছুই নয়, একটা বৃহৎ মানের বল। এখন ঘটনা হচ্ছে যে এই ঘাত বলে কিছু উদাহরণ আছে, যেমন ধরো আমরা যখন দেয়ালে পেরেক মারি, তখন পেরেকটাকে লাগিয়ে খুব অল্প সময়ের জন্য পেরেকের মাথার উপর আঘাত করি। ক্রিকেটের ব্যাট দিয়ে যখন বলের উপর আঘাত করা হয়, তখন কিন্তু যে সময়ে বল এবং ব্যাটের মধ্যে আঘাত হয় খুব অল্প সময়, এবং যেটা ঘটে, বলটা আসছিল সামনের দিকে, সে শুরু করে যেতে, মানে এই ব্যাটসম্যানের দিকে আসছিল, আঘাতকে সে উল্টো দিকে চলে যায়। অর্থাৎ এক্ষেত্রে ভরবেগের পরিবর্তন কিন্তু প্রচুর, মানে অনেকটাই ঘটে। আমরা অঙ্ক দিয়ে সেটা বোঝাতে পারি, তো আমি সে জায়গায় যাচ্ছি না। তাহলে এই যে বলগুলো, অর্থাৎ ওই আঘাত করা, পেরেকের উপর আঘাত করা, ব্যাট দিয়ে বলে মারা, বা হকি স্টিক দিয়ে হকি স্টিকে আঘাত করা, এই যে বিষয়গুলো, হাতুড়ি দিয়ে মারা, তা এইগুলো হচ্ছে বৃহৎ মানের বল। এই বলগুলোকে ঘাত বল বলে, এবং এটা প্রকৃতই বল, এবং এর যে একক বা মাত্রা সবই বলের একক এবং বলের মাত্রা। তো এখানে যেটা প্রশ্ন পড়ে, বলের ঘাত এবং ঘাত বলের তুলনা, প্রশ্ন যেটা বলে, তাহলে বলের ঘাত ও ঘাত বলের তুলনা। আমি দু একটা পয়েন্ট বলে দিই। ঘাত বল হচ্ছে বল ইন্টু সময়, কিন্তু বলের ঘাত, আর ঘাত বল হচ্ছে কিছু বৃহৎ মানের বল যেটা অল্প সময় ধরে কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়। ঘাত বল কারণ হলে বলের ঘাত হচ্ছে তার ফল, অর্থাৎ কোনো বস্তুর উপর ঘাত বল প্রযুক্ত হলে বলের ঘাত হবে তার ফল। ঘাত বল কারণ, আর বলের ঘাত হচ্ছে তার ফল। ঘাত বলের একক হচ্ছে ভরবেগের এককের সঙ্গে সমান, আর বলের ঘাতের, আর ঘাত বলের একক হচ্ছে, ঘাত বল কিছু পরিমাণ বলকে নির্দেশ করে, সেটা হচ্ছে এফ, কিছু পরিমাণ বলকে নির্দেশ করে। তিনটে বললাম, তাহলে সংজ্ঞাটা বলতে হবে, এককটা বলতে হবে, আর এটা কারণ, এটা যদি কারণ হয়, ঘাত বল যদি কারণ হয়, আর বলের ঘাত হচ্ছে ফল। এই তিনটে তুলনা আমরা করতে পারি, বা এই তিনটে পার্থক্য আমরা করতে পারি। এই পর্যন্তই আমরা তৃতীয় গতিসূত্র পড়লাম, এবং আর কিছুটা এগিয়ে গেলাম। এরপরে আমাদের বাকি যেটা থাকছে ভরবেগ এবং ভরবেগের সংরক্ষণ সূত্র, তাহলে এই চ্যাপ্টার শেষ হবে। যাই হোক, তোমরা বইটা ফলো করবে, আমার এই ভিডিওটা লক্ষ্য করবে, বইয়ের সঙ্গে মেলাবে, এবং কোথাও সমস্যা হলে জানাবে, প্রয়োজন হলে তোমরা খাতাতে লিখে নেবে, তাহলে বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। ভিডিওটা ভালো করে দেখতে হবে। আজ এই পর্যন্তই, সকলে ভালো থেকো।